হৃদয়ের উপপাদ্য পর্ব ৯। ড্রাকোনিস এক চিরস্থায়ী গোধূলির রাজ্য। সেখানে আকাশ কখনো নীল হয় না, বরং মেঘের আড়ালে ঢাকা গাঢ় বেগুনি এক রহস্যময় আভা সব সময় চারপাশ ঘিরে থাকে। বিশাল সব কালো পাথরের পাহাড় আর কুয়াশায় উপত্যকার মাঝে গড়ে উঠেছে এই রাজ্য। এখনকার প্রতিটি স্থাপত্য অবসিডিয়ান পাথরের তৈরি, তীক্ষ্ণ, শীতল এবং রাজকীয়। বাতাসে সব সময় পাইন গাছের তিতকুটে স্বাদ আর প্রাচীন কোনো ঔষধের তীব্র ঘ্রাণ মিশে থাকে। ড্রাকোনিসের অধিবাসীরা ফ্যাকাশে ফর্সা, দীর্ঘদেহী এবং পাথরের মতো গম্ভীর। তাদের চোখে শিকারী প্রাণীর উজ্জ্বলতা এবং হৃদয়ের এক প্রাচীর আভিজাত্য। এই রাজ্যে শব্দ কম, কিন্তু অন্ধকারের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে ড্রাগনের দীর্ঘশ্বাস। এটি কেবল একটি দেশ নয়, এটি পৃথিবীর মানুষের চোখে এক নিষিদ্ধ উপপাদ্য। অন্যদিকে ড্রাকোনিসের শান্ত অন্ধকারের ঠিক বিপরীত মেরুতে অবস্থিত ভাইভার্ন। এটি এক তপ্ত এবং অভিশপ্ত মরুভূমি, যেখানে আকাশ সব সময় রক্তের মতো লাল হয়ে থাকে। এখানকার পাহাড়গুলো কালো পাথরের নয়, বরং আগ্নেয়গিরির লাভার মতো রুক্ষ আর ধারালো। বাতাসে পাইনের ঘ্রাণ নেই, আছে কেবল সালফার আর পোড়া মাংসের তীব্র কটু গন্ধ। এখানকার স্থাপনাগুলো কোনো শিল্পের পরিচয় দেয় না, বরং সেগুলো হাড় আর লোহার তৈরি একটি কসাইখানা। ভাইভার্নের অধিবাসীরা ড্রাকোনিসদের মতো শান্ত নয়। তারা হিংস্র, বিশৃঙ্খল এবং লালসাগ্রস্ত। তাদের গায়ের চামড়া তামাটে এবং চোখগুলো সব সময় আগুনের মতো জ্বলে। তারা কেবল ধ্বংস করতেই জানে, আর তাদের একমাত্র লক্ষ্য হলো ড্রাকোনিসের সেই রাজকীয় সিংহাসন ধুলোয় মিশিয়ে দেওয়া। ভাইভার্ন মানে এক অন্তহীন যুদ্ধ, যেখানে দয়া কেবল একটি দুর্বলতার নাম। ড্রাকোনিস রাজ্যের প্রিন্স আরহাম শাহরিয়ার এটা পৃথিবীতে আসার জন্য ব্যবহৃত। তার আসল নাম হলো অ্যালরিক ভন ড্রাকোনিস। সে কোনো এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে এই মানুষদের মাঝে। বর্তমান ড্রাকোনিস সৈন্যরা ঘিরে রেখেছে লোকটাকে। মাথা থেকে হুডির কাপড়টা সরাতেই দেখল এটা আর কেউ নয়, এটা ভাইভার্ন রাজ্যের সৈন্য। দ্রুত বন্দি করে নিয়ে গেল তারা। এখানে থেকে গেল হিয়া এবং আরহাম ওরফে অ্যালরিক। হিয়ার চোখ পিটপিট করছে, জ্ঞান ফিরে আসছে হয়তো। আরহাম পাশে বসে পড়ল হিয়ার, গালে হাত দিয়ে তাপমাত্রা চেক করল। আরহামের উত্তপ্ত হাতের স্পর্শে কেঁপে উঠল হিয়া। আরহাম ডাকল হিয়াকে, হিয়া শুনতে পাচ্ছ আমায়? না, হিয়ার জ্ঞান নেই একদম। আরহাম হিয়াকে কোলে তুলে নিল, পার্ক থেকে বেরিয়ে এলো, হিয়াকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। তখন সন্ধ্যা ৭টা। হিয়ার দিকে তাকিয়ে আরহাম বিড়বিড় করে বলল, এত কৌতূহল ভালো না হিয়া। আমার অস্তিত্বের জন্য তোমাকে দরকার আমার। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কথাটা বলল আরহাম। হিয়ার জ্ঞান থাকলে হয়তো কথাটা শুনে লজ্জা পেত। আরহাম ভাবল, যত দ্রুত সম্ভব কাজ সেরে ফেলতে হবে। একবার যদি হিয়া ওদের হাতে পড়ে যায়, আর কিছু করার থাকবে না আমার। যা করার কালই করতে হবে। একবার বাবার কাছে যেতে হবে। গাড়ি ছুটিয়ে চলল। আরহাম থামল গিয়ে হিয়ার বাড়ির সামনে। বাসার ভিতরে সবাই তখন খুব চিন্তিত। হিয়াকে একের পর এক কল করে যাচ্ছে, কিন্তু হিয়া কল ধরছে না। ব্যস্ত থাকলে হিয়া সব সময় মেসেজ করে বলে দেয়, কিন্তু আজ ব্যতিক্রম দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তিতলির রুমের ব্যালকনি দিয়ে দেখল কালো গাড়ি এসে থেমেছে তাদের বাসার সামনে। দেরি না করে দ্রুত নেমে এলো। দরজা খুলতেই দেখল দাঁড়িয়ে থাকা এক সুঠাম দেহের অধিকারী আরহামকে। তিতলি সেদিকে তোয়াক্কা না করে পিছনে দেখতে লাগলো। না, তার বোন নেই। তিতলি আবার আরহামের দিকে তাকিয়ে বলল, কাকে চাই আঙ্কেল? আরহাম বিষম খেলো। এদিক ওদিক তাকিয়ে নিজের দিকে তাকিয়ে ইশারা করে বলল, আমাকে বললে পিচ্চি? জি, আর কাকে বলবো? বাবার কাছে এসেছেন? আরহাম সব বাদ দিয়ে বলল, আমি তোমার আপুর টিচার। ও, কিন্তু আপু তো বাসায় নেই। আরহাম কপালের বৃদ্ধাঙ্গুলি ঘষে বিড়বিড় করে বলল, একজনের মুখ থেকে মেরেও কথা বের করা যায় না, আর আরেকজন বলেই যাচ্ছে। তিতলি আবারও বলল, কিছু বললেন আঙ্কেল? আরহামের এবার রাগ উঠল। কিছু বলতে গিয়েও বলল না, রাগকে চেপে রেখে মুচকি হেসে বলল, তোমার আপু আমার গাড়িতে পিচ্চি। কি? আপনি আপুকে কিডন্যাপ করেছেন? তিতলি চোখ বড় বড় করে বলল, আরে মেয়ে, আমি কিডন্যাপ করিনি, বাঁচিয়েছি।
তিতলি আর কোনো কথা না বলে দ্রুত বাবা মাকে ডেকে আনলো। আরহাম ওনাদের দেখেই সালাম দিল। আরহাম তাদের বলল, হিয়াকে সে পার্কের একটা বেঞ্চে পড়ে থাকতে দেখে। সে ওই দিক দিয়ে যাচ্ছিল, তো চিনতে পেরে নিয়ে এসেছে। আরহামকে অনেক ধন্যবাদ জানালো তারা। বাসায় এসে বসতে বললেও আরহাম বলে অন্যদিন আসবে। যাওয়ার সময় বলে, আন্টি ওর জ্ঞান ফিরলে আমাকে জানাবেন। হিয়ার জ্ঞান ফিরেছে, কিন্তু কি সব আবোল তাবোল বলে যাচ্ছে। রাত তখন 9টার উপরে। পান্না বেগম মেয়ের পাশে বসে আছেন, মাথায় জলপটি দিচ্ছে। জ্বর শুধু বেড়েই চলেছে। পান্না বেগম শাহাদাত হোসেনকে ডেকে বললেন, আমার ভালো লাগছে না, দেখো ওর জ্বর তো বেড়েই চলেছে, শুধু শরীরে হাত দেওয়া যাচ্ছে না, তুমি ডাক্তারকে ফোন করো। তিতলি দৌড়ে আসে হিয়ার ফোন নিয়ে, বলতে থাকে, আপুর স্যার ফোন দিয়েছে বাবা। শাহাদাত হোসেন ফোনটা ধরতে আরহাম সুন্দর করে সালাম দিয়ে বলে, আঙ্কেল হিয়ার কি অবস্থা এখন? শাহাদাত সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, বাবা বেশি ভালো না, জ্ঞান ফিরেছে কিন্তু জ্বর বেড়েই চলেছে। এখন দেখি পাশের ক্লিনিকের ডাক্তারকে ফোন করি। আরহাম তড়িঘড়ি করে বলে, না না আঙ্কেল, ওর অবস্থা যেহেতু ভালো না, ক্লিনিকের ডক্টর নয়, আপনি অপেক্ষা করুন, আমি আমাদের ফ্যামিলি ডাক্তারকে নিয়ে আসছি। শাহাদাত সাহেব বললেন, না বাবা থাকুক, এমনি অনেক সাহায্য করেছো তুমি, আবার এখন কষ্ট করে আসতে যাবে কেন? আরে না আঙ্কেল, কোনো কষ্ট হবে না, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, বলেই আরহাম ফোন রেখে দিল। শাহাদাত হোসেন মুখ কালো করে। পান্না বেগম বললেন, কি হলো, তোমাকে বললাম না ডাক্তারকে কল করতে? ওর স্যার ফোন করেছিল, উনি বললেন ভালো ডাক্তার নিয়ে আসবেন। পান্না বেগম অবাক কণ্ঠে বললেন, উনি কেন আসবেন? শাহাদাত হোসেন বললেন, বলেছে যখন আসতে দাও না, উনি তো মেয়ের ভালোর জন্যই বললেন। পান্না বেগম স্বামীর কথার বিপরীতে আর কিছু বলতে পারল না। একজন মানুষ যেচে উপকার করতে চাইলে তাকে ফিরিয়ে দেয় কি করে? তার উপর তাদের সত্যি এখন দরকার। কিছুক্ষণ পর আরহাম এলো ডাক্তারকে নিয়ে। ডাক্তার হিয়ার পালস চেক করে প্রেশার চেক করে বলল, ওর প্রেশার অনেক কমে গেছে, কিছু নিয়ে হয়তো আতঙ্কিত আছে। পান্না বেগম আর শাহাদাত হোসেন একে অপরের মুখের দিকে তাকালেন। ডাক্তার হিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ঔষধ লিখে দিয়ে চলে যান। আরহাম এগিয়ে এসে শাহাদাত হোসেনের সামনে দাঁড়িয়ে বললেন, আঙ্কেল চিন্তা করবেন না, ও সুস্থ হয়ে যাবে। পান্না বেগম আরহামকে বলে, বাবা বসো, একটু চা করে আনছি। না না আন্টি, আমি এখন যাই, পরে আসব। না বাবা, আজ তুমি আমাদের অনেক উপকার করলে, 2বার এসে এভাবে খালি মুখে ফিরে যাবে তা তো হবে না, বেশিক্ষণ লাগবে না, বসো। জোড়াজড়িতে আরহাম আর যেতে পারল না। শাহাদাত হোসেন সোফায় গিয়ে বসলো আরহামকে নিয়ে। অনেক কথাই বললেন তারা। পান্না বেগম চা নিয়ে এলে চা খেয়ে চলে যান। পান্না বেগম শাহাদাত হোসেনকে কিছু না বললেও মনে মনে ঠিকই সন্দেহ করে। মায়ের চোখ, হিয়ার দিকে বারবার তাকানো, আরহামের অগোছালো আচরণ, সবটাই নজরে এসেছে তার, কিন্তু নিশ্চিত না হয়ে কিছুই বলতে চাইল না তিনি। সকাল 7টা। সারা রাত হিয়ার জন্য ঘুমাতে পারেনি পান্না বেগম। রাতে কয়েকবার চিৎকার করে উঠে গিয়েছে। 10টার দিকে ঘুম ভেঙেছে হিয়ার, জ্ঞানও ফিরেছে, কিন্তু কেমন একতলা হয়ে বসে আছে, কারোর কথারই ঠিকঠাক জবাব দিচ্ছে না। পান্না বেগম এটা নিয়ে খুব চিন্তিত। তাই নাস্তা করেই মেয়েকে নিয়ে হাসপাতালে চলে গেলেন। এভাবে তো বসে থাকা যায় না। হসপিটালের ডাক্তার বললেন অতিরিক্ত জ্বরের কারণে এমন হচ্ছে। ফেরার সময় একজন বৃদ্ধার সাথে তাদের রিকশার ধাক্কা লাগে। পান্না বেগম জলদি নেমে পড়ে রিকশা থেকে। আপনি ঠিক আছেন তো? মহিলাটা কাঁপতে কাঁপতে রিকশায় হেলান দিয়ে বসে থাকা হিয়ার দিকে তাকালো। পান্না বেগমকে কিছু না বলে এগিয়ে এলো রিকশার দিকে। হিয়ার দিকে তাকিয়ে বললেন, আহারে, হাসপাতালে গিয়েছিলে বুঝি? বৃদ্ধার কথায় চমকে উঠলেন পান্না বেগম। দ্রুত মেয়ের পাশে এসে দাঁড়ায় আর বলে, হ্যাঁ, আপনি কি করে জানলেন? বৃদ্ধা হাসতে হাসতে বলল, এমন অনেক কিছুই আছে যা তোরা জানিস না, আমরা জানি। তোর মেয়ের কোনো অসুখ হয়নি, ডাক্তার এর সমাধান করতে পারবে না। পান্না বেগম ভয়ার্ত চাহনিতে তাকালেন। বৃদ্ধা যেন এরই অপেক্ষা করছিলেন। পান্না বেগম কিছু বলার আগেই বললেন, তোর মেয়ে রাতের বেলায় চিৎকার করে তাই না? কারোর সাথে কথা বলে না। পান্না বেগম মাথা নাড়ালেন। মহিলা হেসে বললেন, মারে, এটা কোনো অসুখ না, তোর মাইয়ার ওপর ছায়া পড়েছে, একা একা চলাফেরা করে, আর ও তো দেখতেও সুন্দর।
তাই হয়তো নজর পড়েছে কোনো কিছুর। পান্না বেগম স্তব্ধ হয়ে শুনছিল তার কথা। মহিলাটা ব্যাগ থেকে একটা কাগজ বের করতে করতে বললেন, এই নে ধর, বিপদ বাড়ার আগে এনার কাছে নিয়ে যা তোর মেয়েকে। আহারে আমার নাতনিটা, কত করে আমার মেয়েরে বললাম এনার কাছে নিতে, নেয় নাই, উল্টা আমারে উল্টাপাল্টা কথা শুনাইছে। এখন মহিলা এক লম্বা নিঃশ্বাস ছাড়লেন। পান্না বেগম উদ্গ্রীব হয়ে বললেন, কি হয়েছে আপনার নাতনির? আমাদের ছাইরা চইলা গেছে রে মা। সবই উপরওয়ালার চাওয়া, তুই কিন্তু ভুল করিস না মা।